নমস্কার, পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। আজ প্রথমে আমি আপনাদের একটা খবর পড়ে শোনাব, তারপর আজকে আমাদের যে ভিডিও এক রাজ্য দুই আইন সেটা আমরা বিশ্লেষণ করব। এই ঘটনাটা বেশি দিন আগের নয়, ঘটনাটা হচ্ছে 7ই মে 2023, অর্থাৎ এখন হচ্ছে 2025। তো ঘটনাটা কি ছিল সেটা হচ্ছে বৃহস্পতিবার ছিল সেদিন রাতে দীঘা নন্দকুমার 116B জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় ভৈরবপুর গ্রামের বাসিন্দা শেখ ইসরাফিলের মৃত্যু হয়। তার 33 বছর বয়স ছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি ছিল সেই সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের সামনের গাড়িটি তাকে ধাক্কা দেয়। অভিযোগ করা হয় কনভয়টি প্রচন্ড গতিতে যুবককে আর কি ধাক্কা মারার পর ঘটনাস্থলে পর্যন্ত দাঁড়ায়নি এবং দুর্ঘটনার পর সেখান থেকে কনভয় চলে যায়। গুরুতর আহত অবস্থায় ছেলেটিকে প্রথমে এরশাল গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়েছিল এবং সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এবং এই ঘটনার পর যেটা হয়, এই ঘটনার পর বৃহস্পতিবার হয়েছিল, শনিবার দিনই দুর্ঘটনাস্থলে যায় ফরেন্সিক দল। সেখানে গাড়ির চাকার দাগ এবং সংলগ্ন এলাকার নমুনা সংগ্রহ করা হয়। কনভয়ের ধাক্কায় যে গাড়িটি যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ, তমলুক থানা চত্বরে সেই গাড়িটিতেও পরীক্ষা করা হয় এবং সেখানে রাজ্য ফরেন্সিক দল সেটা পরীক্ষা করে। গাড়িটির ক্ষতিগ্রস্ত অংশ, চাকা এবং বিভিন্ন যন্ত্রাংশ পরীক্ষা করেন তারা। পুলিশ সূত্রে খবর, ঘটনার সময় গাড়ির গতিবেগ কত ছিল জেলা পরিবহন দপ্তরের মোটর ভেহিকলসের আধিকারিকরা সেই বিষয়টিও খতিয়ে দেখেন। এই যুবকের মৃত্যুর পর অভিযুক্ত যে গাড়ি চালক সে আনন্দ কুমারকেও গ্রেপ্তার করেছিল চণ্ডীতলা থানার পুলিশ। সেদিনই তাকে তমলুক আদালতে হাজির করা হয়। বিচারক তাকে একদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। এরপর শনিবার আবার ধৃত গাড়ি চালককে আদালতে পেশ করা হয়। সওয়াল জবাবের পর বিচারক তাকে 5,000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেয়। বিরোধী দলনেতা ওখান থেকে দাবি করা হয়েছিল যে গাড়িটির বিরুদ্ধে ধাক্কা মারার অভিযোগ উঠেছে সেটা বুলেট প্রুফ গাড়ি, সেই কারণেই সাধারণ গাড়ির তুলনায় তার ভার বেশি। এবার আসা যাক মূল প্রশ্নে, আমরা যেটা নিয়ে করছি। আমরা দেখলাম যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই গাড়ির কনভয়ে ধাক্কা লেগে একজনের মৃত্যুর পর সেই গাড়ি চালককে গ্রেপ্তার করা হলো, গাড়ির ফরেন্সিক পরীক্ষা করা হলো। রাজ্য পুলিশ বা চণ্ডীতলা পলার পুলিশ আইন মেনে করলেন এবং তারপর তারা এটা সিআইডির হাতেও তদন্তের ভার দিয়ে দিলেন। এই ঘটনার পর শুধুমাত্র যে প্রশাসনিক লেভেলে নয়, রাজনৈতিক লেভেলেও কিন্তু তৃণমূল কংগ্রেস প্রচারে নেমে গিয়েছিল। তারা রাজ্য জুড়ে প্রচারও করেছিল এবং যে ছেলেটি মারা গিয়েছিল তার ধর্মীয় পরিচয় নিয়েও প্রচার হয়। এটা তো গেল এক ধরনের আইনের শাসন। এবার ব্যাক টু যাদবপুর কাণ্ড। সেখানে আমরা কি দেখলাম? সেখানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির তলায় একজন চাপা পড়েছে, এই অভিযোগই উঠেছে। এবং সেই ছেলেটি ইন্দ্রানুজ পরিষ্কারভাবে বলেছে যে তাকে চাপা দিয়ে চলে যাওয়া হয়। তোলপাড় রাজ্য। এ বিষয়ে নানা মত, ওয়েব কুপা বা যারা বলছে না গাড়িটায় তারা চাপা দেয়নি, এটা অন্যভাবে হয়েছে, নানাভাবে ধাক্কা মেরেছে, কেউ বলছে এমনি পড়ে গেছে, চোখে লাগেনি। কিন্তু চলুন আমরা শুনে নিই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ঠিক কি বললেন। আপনাদের সেই অংশ একটুখানি আমি শুনিয়ে দিচ্ছি। আমার ড্রাইভার সে ভয় পাচ্ছিল, কারণ তার প্রথমেই তার কাঁচটা, সামনের কাঁচটা ফাটিয়ে দেওয়া হলো, তারপর আমার বাঁ পাশের কাঁচটা ফাটিয়ে দেওয়া হলো। এবার ড্রাইভারের ডান দিকের যে স্ক্রিনটা, উইন্ড স্ক্রিনটা, ওইটাকে ঘুষি মারা শুরু হলো। ও তখন ভয় পেয়ে গেলে ব্রেক কষে এবং তারপর বেরিয়ে যায়। তখন ওই ছাত্র ছিটকে পড়ে। মানে আমি তো ফ্রন্টে বসা, যেহেতু কাঁচটা ভেঙে এসে আমার গায়ে খানিকটা পড়েছে, ওরা তখন ভয় পেয়ে গেছে। ওরা তখন আমায় ধরে টেনে পেছনে নিয়ে আসার চেষ্টা করছে। মানে পুরো ব্যাপারটা আমার কাছেও খানিকটা ব্লার। আপনারা শুনলেন, ব্রাত্য বসু কিন্তু পরিষ্কার বললেন যে তার ড্রাইভার ভয় পেয়ে গাড়িটা চালিয়ে দিয়েছে, আর কি গাড়িতে ভাঙচুর হচ্ছিল। তাহলে যদি তার ড্রাইভার গাড়িটা চালিয়েই দিয়ে থাকে, তার বিরুদ্ধে কি কোনো মামলা হয়েছে? এই ঘটনার পর তো বেশ কয়েকটা দিন কেটে গেছে।
অ্যাটল কি গাড়ির ফরেন্সিক পরীক্ষা হয়েছে? এখনো পর্যন্ত কিন্তু কোনো খবর নেই যে গাড়ির কোনো ফরেন্সিক পরীক্ষা হয়েছে বলে। এখনো পর্যন্ত কিন্তু এরকম কোনো খবর আমার কাছে আসেনি। বা সেদিন যে গাড়ি চালক ছিলেন, সরকারি গাড়ির চালক, তাকে কি জিজ্ঞাসাবাদ করা হয়েছে? এখনো পর্যন্ত কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলেও কোনো খবর পাওয়া যায়নি। এ পর্যন্ত যাদবপুর কাণ্ডে মোট 8টি অভিযোগ লিখেছে পুলিশ। 2টি শতপ্রণোদিত, অধিকাংশ ওয়েব কুপা বা শাসক দলের সঙ্গে যুক্ত কারোর তরফে। একটি অভিযোগ গাড়ির ধারা সংক্রান্ত। যাদবপুরের ছাত্ররা, আমি এটা আজকে আনন্দবাজার কাগজ কোট করছি, ব্রাত্য বসু ও ওয়েব কুপার কিছু শিক্ষকের নামে বিপজ্জনক আচরণ বা খুনের চেষ্টার অভিযোগ জমা দিলেও তা নথিভুক্ত করা হয়নি। পুলিশ সূত্রের দাবি, ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী অভিযোগ এলে মামলা নাও হতে পারে, বিষয়টি অনুসন্ধান করা হচ্ছে। অর্থাৎ যেটা ছাত্ররা যে অভিযোগটা দিলেন গাড়ির বিরুদ্ধে, সেই গাড়িটা কিন্তু অভিযোগটা সেটা রেজিস্ট্রারি করা হয়নি। যেখানে শুভেন্দু অধিকারীর ধাক্কা, গাড়ির ধাক্কায়, কনভয়ের ধাক্কায় একটি ছেলের মৃত্যুর পর পুলিশের যত তৎপরতা দেখা গিয়েছিল, এই ক্ষেত্রে তৎপরতা তো দূরস্ত। ধরুন এরপর এই যে গাড়িটার কোনো ফরেন্সিক পরীক্ষা হলো না, এর বিভিন্ন মিডিয়ার কাছে পুলিশ কি শতপ্রণোদিত হয়ে ব্রাত্য বসুর থেকে স্টেটমেন্ট নেবে? কারণ উনি তো বলেছেন যে ছেলেটি গাড়িটা চালিয়ে দিয়েছিল ভয় পেয়ে। এবার ভয় পেয়ে চালিয়েছিল না ইচ্ছাকৃত চালিয়েছিল সেটা তো তদন্তের বিষয়। যেমন ইন্দ্রানুজ বলেছে তার উপর ব্রাত্য বসুর নির্দেশেই গাড়িটা চালানো ছিল, তার অভিযোগ। তাহলে ইন্দ্রানুজেরও যেরকম বয়ান নেবে, পুলিশ ব্রাত্য বসুরও বয়ান নেবে। সেই প্রসেসটাই তো এখনো শুরু হলো না। তাহলে এক রাজ্য দুই আইন, এই প্রশ্নটাই কিন্তু বারবার করে উঠে আসছে। বিরোধী দলনেতা হলে, বিরোধীরা হলে পুলিশ যতটা সক্রিয় হয়, এবং এই গাড়ির চাপা দেওয়ার ক্ষেত্রে পুলিশ যেরকম ভাবে সক্রিয় হয়, একজন ড্রাইভারকে গ্রেপ্তার পর্যন্ত করেছিল, কিন্তু তারপর সিআইডির এই যে তদন্ত সেটা আদালতে যায় এবং জাস্টিস মান্থার বেঞ্চ বলেছিল তাকে বাকি আদালতকে না জানিয়ে কোনো রকম তদন্ত রিপোর্ট প্রকাশ করা যাবে না, আদালতের সঙ্গে কথা বলে করতে হবে। কারণ শুভেন্দু অধিকারী আদালতের থেকে নানা রকম বলা যেতে পারে রক্ষা কবচ পান। তো তাই জন্য কিন্তু এই তারপরে আর যা হয় সেরপরে তদন্ত আর বিরাট কিছু এগোয়নি। কিন্তু দুরকম আইনের শাসন কেন? একই রাজ্য দুই আইন, সেই প্রশ্নটা কিন্তু আজকে আবার বড় করে দেখা দিচ্ছে। অ্যাটল কি পুলিশ যে গাড়িটি চাপা দিয়ে গেল সেই গাড়িটির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে? চলুন আমরা অপেক্ষায় থাকি। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।